ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ক্রাইস্টচার্চ হামলায় নিহত আরও 2 বাংলাদেশির পরিচয় শনাক্ত। এ নিয়ে খোঁজ মিলল 4 জনের, গ্রামের বাড়িতে শোক। সামরিক সরকাররা সব সময় ছাত্রদের ব্যবহার করেছে, গণভবনে ডাকসু নেতাদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী। কোটা আন্দোলনে ভিসির বাসভবনে আগুন দেওয়ার সমালোচনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99তম জন্মবার্ষিকী আজ। প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা, শুরু হলো জন্ম শতবার্ষিকীর ক্ষণগণনা। এবং নরসিংদীতে বাস যাত্রী মা মেয়েকে ধর্ষণের ঘটনায় 2 অভিযুক্ত গ্রেফতার। চট্টগ্রামে উত্ত্যক্তের শিকার তরুণীর সাহসিকতায় ধরা পড়ল এক বখাটে। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ে সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। নিউজিল্যান্ডে ভয়াবহ হামলার ঘটনার দুঃসহ স্মৃতির অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শনিবার রাত 10টা 38 মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ক্রিকেটার ও কোচিং স্টাফের মোট 19 সদস্য। নিরাপদে দেশে ফেরায় নিজেদের সৌভাগ্যবান বলেছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। বিদেশ সফর শেষে জাতীয় ক্রিকেট দলের দেশে ফেরা নতুন নয়, কিন্তু তামিম মুশফিকদের এবারের এই ফেরা আর সব বারের চেয়ে ভিন্ন। ক্রাইস্টচার্চে লোমহর্ষক এক অভিজ্ঞতা সঙ্গী হয়েছে। হৃদয়ে পাথর চেপেই বলতে হয়, মৃত্যু যেন দরজা দিয়ে ফিরে গেছে। নৃশংস এক হত্যাকাণ্ডের কথা মনে করে এখনো শিউরে ওঠেন মাহমুদুল্লাহ রিয়াদরা। ঘুমের ঘরেও চোখে ভেসে ওঠে আলনুর মসজিদ থেকে বের হয়ে আসা গুলিবিদ্ধ নারীর আর্তনাদ। আমাদের টিমের সবাই সারা রাত আমরা ঠিকমতো ঘুমাতেও পারিনি। তখন শুধু একটাই কথা চিন্তা হচ্ছিল যে আমরা কতটুকু ভাগ্যবান। বিসিবিকেও ধন্যবাদ, পাপন ভাইকে স্পেশালি ধন্যবাদ, কারণ পাপন ভাইয়ের সাথে কথা হয়েছিল, উনি আমাদের আশ্বস্ত করেছে যে আমাদের অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদেরকে দেশে ফিরে নিয়ে আসবে। আমাদের এই মানসিক অবস্থাটা থেকে যেন আমরা তাড়াতাড়ি বের হতে পারি। নিউজিল্যান্ড থেকে ফেরা বাংলাদেশ দল মানসিকভাবে বিপর্যস্ত। দেশে থাকা ক্রিকেটাররা তো বটেই, ভক্তরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে পাশে থাকার চেষ্টা করেছেন। ক্রিকেট বোর্ড আপাতত কোনো ধরনের কথাতেই যেতে চায় না। এই বিপর্যস্ত অবস্থা থেকে বেরিয়ে আসা ক্রিকেটাররা, সেটাই বিসিবি প্রধানের চাওয়া। মানসিকভাবে তারা ভেঙে পড়েছে অনেকেই, কাজে আসলে এখন ওদের সাথে খুব একটা কথা বলারও কিছু নেই। আমরা যেটা ওদেরকে সকলকে বলেছি যে যাও, বাসায় যাও, এখন সব কিছু বাদ দিয়ে কিছুদিন ঠান্ডা মাথায় নিজেদের মতো করে যেটা ভালো লাগে সেইভাবে কয়েকটা দিন কাটাও। সব কিছু ঠান্ডা হলে তারপর এসে আমাদের সাথে যোগাযোগ করো। শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় 49 জনের মৃত্যুর ঘটনায় বাংলাদেশ নিউজিল্যান্ড তৃতীয় টেস্টটি বাতিল ঘোষণা করা হয়। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। ধর্মীয় প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার মতো ঘৃণ্য কাজ আর নেই মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ ধরনের জঙ্গিবাদ বন্ধে বিশ্ব নেতাদের উদ্যোগী হতে হবে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্বিতীয় কাঁচপুর সেতু সহ 3টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। দ্বিতীয় কাঁচপুর সেতু উদ্বোধন সহ 3টি প্রকল্প ভিডিও কনফারেন্সের মাধ্যমে শনিবার গণভবন থেকে উদ্বোধন করেন সরকার প্রধান শেখ হাসিনা। সেখানে 49 জন মানুষ। অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলা ও নিহতের ঘটনায় শোক প্রকাশ ও নিন্দা জানান। বলেন, সন্ত্রাসীদের কোনো দেশ বা জাতি নেই, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। একটা ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে ঢুকে যখন মানুষ সেখানে নামাজ পড়ারত অবস্থায়, সে অবস্থায় তাদেরকে গুলি করে হত্যা করার মতো জঘন্য কাজ, ঘৃণ্য কাজ আর কিছু হতে পারে না। কাজে আমি এটুকু আশা করব যে বিশ্ববাসী অন্তত এই ধরনের ঘটনার শুধু নিন্দাই করবে না, এই ধরনের জঙ্গিবাদ সন্ত্রাস যাতে চিরতরে বন্ধ হয় সেই ব্যাপারে ব্যবস্থা নেবে। আর আমি এটা বিশ্বাস করি যে যারা জঙ্গি, যারা সন্ত্রাসী, তাদের কোনো ধর্মও নাই, তাদের কোনো দেশও নাই, কোনো জাতিও নাই, তারা সন্ত্রাসী। এই ঘটনায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা নিরাপদে থাকায় সন্তুষ্টি প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, আগামীতে যে কোনো বিদেশ সফরে খেলোয়াড়দের নিরাপত্তা সবার আগে নিশ্চিত করা হবে। আগামীতে যেখানে আমাদের ক্রিকেট টিম পাঠাবো, অন্তত তাদের নিরাপত্তার বিষয়টা আমরা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করেই আমরা পাঠাবো। আর আমাদের দেশে সবসময়
যারাই খেলতে আসে তাদেরকে আমরা সবসময় যথাযথভাবে নিরাপত্তা দিয়ে থাকি, সে ব্যবস্থা আমরা সবসময় করি। বর্তমান সরকার দেশের সন্ত্রাস জঙ্গিবাদ দূর করতে সক্ষম হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশের সব মানুষের উন্নয়নেও কাজ করে যাচ্ছে সরকার। মেয়েরা বেশি কাজ পায়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। শনিবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ভারত বাংলাদেশ বন্ধুত্বের হাত ধরে একসঙ্গে পথ চলবে। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নে বাংলাদেশ সবসময় ভারতকে পাশে পাবে। সোনার বাংলা রিয়ালিটি। দেশে যখনই সামরিক সরকার ক্ষমতায় এসেছে তখনই তারা ছাত্রদের ব্যবহার করেছে উল্লেখ করে ডাকসু নির্বাচনে নবনির্বাচিতদের কাজ করার মধ্য দিয়ে নেতৃত্ব গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিজয়ীদের উদ্দেশ্যে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, কোটা আন্দোলনের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা গ্রহণযোগ্য নয়। বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে দীর্ঘ 28 বছর পর 11 মার্চ অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ডাকসুর নবনির্বাচিত নেতৃত্ব ও বিভিন্ন হল সংসদের বিজয়ীরা শনিবার বিকেলে গণভবনে যান। অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রীর সাথে নবনির্বাচিত কমিটিকে পরিচয় করিয়ে দেন ডাকসু ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। সেখানে সৃষ্টি হয় এক ঘরোয়া পরিবেশ। প্রধানমন্ত্রীর সামনে একে একে পরিচিত হন বিভিন্ন হল শাখার নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রী অভিনন্দন জানান নতুন নেতৃত্বকে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ কার্যকরে প্রধানমন্ত্রীর সহযোগিতা চান ডাকসুর নতুন ভিপি নুরুল হক নুরু। গণতান্ত্রিক মূল্যবোধকে শিক্ষার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আপনি যে উদ্যোগ নিচ্ছেন যে ডাকসু সহ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন, সেটি আপনি কার্যকর করেন। গত 10 বছরে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো অস্ত্রের ঝনঝনানি হয়নি উল্লেখ করে সামরিক সরকার সবসময় ছাত্রদের ব্যবহার করেছে। ঝনঝনানি অস্ত্রের আওয়াজ, গুলি বোমা প্রতিনিয়ত ব্যাপার ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের অনেক ক্লাস ফ্রেন্ড, তারা শিক্ষক ছিল, তারা ঠাট্টা করে যে দেখ আমাদের না একটা অভ্যাসই হয়ে গেছে, ওই গুলি আর বোমার আওয়াজ না শুনলে আমাদের আর ঘুম আসে না। গত 10 বছরে অন্তত, অর্থাৎ 8 নির্বাচনে জয়ী হওয়ার পর আজকে 2018, এই 10 বছরে অন্তত এই অশুভ প্রতিযোগিতাটা হয় নাই, অস্ত্রের ঝনঝনানি বন্ধ হয়েছে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলার সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তার বেডরুম পর্যন্ত ঢুকে যাওয়া এবং সেখানে যে লুটপাট করা বা ভিসির বাড়িতে আগুন দেওয়া, গাড়িতে আগুন দেওয়া এবং ভিসির উপর আক্রমণ করা, এটা কিন্তু গ্রহণযোগ্য না। গণভবন থেকে বেরিয়ে ডাকসু নেতারা আশ্বাস দেন প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে তারা বিশ্ববিদ্যালয়ের সমস্যার সমাধানে কাজ করবেন। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। আবারও নিউজিল্যান্ড হামলা প্রসঙ্গ। নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলায় নিহত 2 বাংলাদেশির গ্রামের বাড়িতে চলছে মাতম। এর মধ্যে হুসনে আরা বেগমের বাড়ি সিলেটের গোপালগঞ্জে আর ডক্টর আব্দুস সামাদের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায়। এমন মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। সবশেষ 2009 সালে দেশে এসেছিলেন হোসনে আরা। স্মৃতিগাথা, সেই সময়টির কথা উল্লেখ করেছেন তার স্বজনরা। বিয়ের পর 1994 সাল থেকে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ এলাকায় থাকতেন হোসনে আরা। স্বামী ফরিদউদ্দিন আহমেদের সঙ্গে শুক্রবার জুমার নামাজ আদায় করতে গিয়েছিলেন তিনি। আকস্মিক গুলির শব্দ শুনে স্বামীর খোঁজে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান হোসনে আরা। আমি অনেক রিকোয়েস্ট করছিলাম যে ফুফু দেশে আসার জন্য, আর তিনি আমার সব গাইডলাইনটা তিনি মানে দেখাশোনা করতেন। নির্যাতন হয়েছে, আন্তর্জাতিকভাবে বিচার হোক। আমার হাজব্যান্ড নিউজিল্যান্ডে ছিলেন, আমাদের এখানে স্কুলের টিচার ছিলেন উনি। এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মধুর হাইলায়ও একই হামলায় নিহত ডক্টর আব্দুস সালামের গ্রামের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। স্বজনরা জানান, সবশেষ 2 বছর আগে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মধুর হাইলা গ্রামে নিজ বাড়িতে বেড়াতে আসেন নিউজিল্যান্ড প্রবাসী ডক্টর আব্দুস সামাদ। দ্রুত তার লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানান স্বজনরা। ময়মনসিংহ এগ্রিকালচার ভার্সিটিতে লেখাপড়া করে সেখানে শিক্ষকতা করার পর উনি ডিগ্রি নেওয়ার জন্য নিউজিল্যান্ডে যায়। নিউজিল্যান্ডে গিয়ে ডিগ্রি নিয়ে এসে আবার সেই ময়মনসিংহ ভার্সিটিতে করেন। উনি ওখান থেকে রিটায়ার করে আবার নিউজিল্যান্ড চলে যায়।
দিকে শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে ওই সন্ত্রাসী হামলায় নিখোঁজ জাকারিয়ার গ্রামের বাড়িতেও চলছে মাতম। ঘটনার পর থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ করতে না পারায় দিশেহারা হয়ে পড়েছেন তার মা ও স্ত্রী সহ স্বজনরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। তারা শুক্রবার ঢাকা সিলেট মহাসড়কে বাসে উঠিয়ে দেওয়ার কথা বলে তাদের ধর্ষণের অভিযোগ ওঠে 6 বখাটের বিরুদ্ধে। নরসিংদীতে মা মেয়েকে ধর্ষণ মামলায় গ্রেফতার দেলোয়ার ও শফিককে শনিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পুলিশ জানায় ধর্ষণে জড়িত থাকার কথা স্বীকার করে 164 ধারা জবানবন্দি দেয় তারা। পরে দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। স্থানীয় জনগণ পুলিশের সংবাদ দেয়, সংবাদ দিলে আমরা তাৎক্ষণিকভাবে দেলোয়ার এবং শফিককে দুজনকে অ্যারেস্ট করি এবং মহিলারা তাদেরকে আবার শনাক্ত করে যে ওরা ঘটনার সময় ছিল আর কি। এর আগে সকালে নরসিংদী সদর হাসপাতালে নির্যাতিতাদের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। মামলা করা হয় দেলোয়ার ও শফিক সহ 6 জনের নামে। এই সংক্রান্তে আমাদের শিবপুর থানায় একটা মামলা হয়েছে। অন্যান্য আসামিদেরকেও গ্রেপ্তারের চেষ্টা আমরা আছি। 6 জন আসামির মধ্যে 2 জন অ্যারেস্ট হয়েছে, আর 4 জন আমরা অ্যারেস্ট করার জন্য প্রক্রিয়া চলছে। পুলিশ জানায় শুক্রবার সন্ধ্যায় ঢাকা সিলেট মহাসড়কের শিবপুর বাসস্ট্যান্ডের কাছেই একটি বাস বিকল হয়। এই সময় ভুক্তভোগী মা ও মেয়েকে অন্য বাসে উঠিয়ে দেওয়ার কথা বলে স্থানীয় দেলোয়ার, শফিক ও তাদের 4 সহযোগী কৌশলে তাদেরকে একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যায় তারা। পরে মা ও মেয়েকে ধর্ষণ করে বখাটেরা। অভিযোগ পেয়ে রাতেই দেলোয়ার ও শফিককে আটক করে পুলিশ। সময় সংবাদ, নরসিংদী। চট্টগ্রামে অনার্স পড়ুয়া এক তরুণীর সাহসিকতায় এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। উত্ত্যক্তের শিকার হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওর সূত্র ধরে তানভীরকে গ্রেফতার করা হয়। এখনো পলাতক রয়েছে অভিযুক্ত অপর একজন। পুলিশ জানায় গত 6 মার্চ চট্টগ্রামে পথশিশুদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন মিশুকের একটি অনুষ্ঠান শেষে রিকশায় বাড়ি ফিরছিলেন ফারহানা নওরিন। তার দাবি, পথে রিকশা আটকিয়ে উত্ত্যক্ত করে 2 বখাটে। কিছুক্ষণ পর আবারও উত্ত্যক্ত করলে সঙ্গে থাকা মোবাইল ফোনে ভিডিও করে নওরিন। বিষয়টি বুঝতে পেরে পালিয়ে যায় বখাটেরা। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেন নওরিন। আমার সাথে খারাপ কমেন্ট করে এবং কি এক পর্যায়ে আমার ওড়না ধরে টান দেয়। এরপর আমি তাদেরকে দাঁড়াতে বলি, তখন তারা আমাকে চোখ মারে এবং কি বিভিন্ন ধরনের মুখভঙ্গি করে। ওই ভিডিও সূত্র ধরে শুক্রবার রাতে নগরীর বাইদ্যারটেক এলাকায় অভিযান চালায় পুলিশ। আটক করা হয় তানভীর আহমেদ সিদ্দিককে। জব্দ করা হয় মোটরসাইকেল। বাইদ্যারটেক এলাকার থেকে আমরা এই যে মূল যে অপরাধী তাকে গ্রেপ্তার করি। শ্লীলতাহানির যে ধারা আছে আমাদের প্রচলিত আইনে, এই ধারণায় এই আমার এই সাহসী বোন বাদী হয়ে একটা মামলা দায়ের করেছে। এই মামলাটা আমরা তদন্ত করছি এবং আর যে মোটরসাইকেলের সামনে ছিল তাকেও আমরা আইডেন্টিফাই করেছি। আজ থেকে বাংলাদেশে নওরিন একটা দৃষ্টান্ত হিসাবে থাকবে। এ ঘটনায় শনিবার সকালে কোতোয়ালি থানায় তানভীর ও তার সহযোগী সোহেলের বিরুদ্ধে মামলা হয়েছে। সাহসী ফারহানা নওরিন চট্টগ্রাম সিটি কলেজের বিবিএ 3য় বর্ষের শিক্ষার্থী। সময় সংবাদ, চট্টগ্রাম। বাগেরহাটে মায়ের কোলে থাকা ঘুমন্ত শিশু চুরির মূল হোতা হৃদয় চাপরাশিকে আটক করেছে পুলিশ। তবে শিশুটিকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। শনিবার রাজধানীর সায়দাবাদ এলাকা থেকে আটকের পর তাকে বাগেরহাটের মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, বাগেরহাট পিবিআই এর পরিদর্শক মোহাম্মদ আলিমুজ্জামান জানান, মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে রাজধানীর সায়দাবাদ এলাকা থেকে হৃদয় চাপরাশিকে আটক করে তাদের একটি দল। পরে তার দেয়া তথ্য অনুযায়ী শিশুটিকে উদ্ধারে অভিযান চলছে। বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার চাঞ্চল্যকর শিশু চুরির ঘটনার প্রধান আসামিকে পিবিআই কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির দেওয়া তথ্য মোতাবেক শিশুটিকে উদ্ধারের চেষ্টা বাড়ছে সড়ক দুর্ঘটনা। এজন্য অবশ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ও বিআরটিএ উভয়ই দুষছেন গাড়ি মালিকদের। আর বিশেষজ্ঞরা বলছেন, বাসের গঠন ও অনুমোদন যথাযথ প্রক্রিয়ায় না হলে কখনোই দুর্ঘটনা রোধ করা হবে না। কেফাত শাকিলের রিপোর্ট, ছবি তুলেছেন খলিলুর রহমান। কোনো সংকেত না দিয়েই চলতে চলতে হঠাৎ লেন পরিবর্তন। খোদ রাজধানীর সড়কেই নিয়ম অমান্য করে এভাবে চলছে দ্রুতগতির যানবাহন। রাজধানী সহ দেশের সড়কে চলা অধিকাংশ বাসেই নেই ইন্ডিকেটর লাইট। কিছু বাসে থাকলেও তা বসানো হয়নি সঠিক জায়গায়। আবার কোনো বাসে নির্দিষ্ট স্থানে থাকলেও তা বিকল হয়ে আছে বহুদিন ধরে। এতে পেছনে থাকা যানবাহনটি নির্দেশনা দেখতে না পারায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ব্রেক লাইট ও ইন্ডিকেটর থাকলে নিচে, একটা দ্রুত গতিতে গাড়ি চললে বোঝা যায় যে ইন্ডিকেটর চলতেছে, ব্রেক করছে, আমরা সাবধান হতে পারি। ভিউটা তো থাকে সোজা, উপরের দিকে তার চোখ থাকে না। ডাইনে বামে যায় যে ওর লোকেশনটা
এটি তো প্রবলেম হয়, মানে একটু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। অনেক সময় ইন্ডিকেটর বামে ডানে দেয় না, বাট করে বাস বামে চেপে যায়, ডানে চেপে যায়, আমাদের অনেক সমস্যা। কোনোটা আছে, কোনোটা নাই, কোনোটা জ্বলে না। রাস্তায় চলতে গিয়ে ভেঙে যায় বলে বাস মালিকরা নির্দেশক বাতি লাগাতে চায় না বলে দাবি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের। মালিক 300 টাকার লাইট এই লাগাইবো কিভাবে, ভেঙে ফেলে। ট্র্যাক লাইট দেওয়ার নিয়ম নাই আর কি, ঢাকার ভিতরে যেটি 500 টাকার মধ্যে হয়ে যায়, কিন্তু মালিক পক্ষ লাগায় না। এই বাসটিতে রাখা হয়নি কোনো ধরনের ইন্ডিকেটর লাইট। এভাবে বিশেষজ্ঞের কোনো প্রকার হাতের ছোঁয়া ছাড়া নিয়ম এখানে তৈরি হচ্ছে অনেক বাস, আর এসব বাসে থেকে যাচ্ছে গঠনগত অনেক ত্রুটিপূর্ণ এসব বাস যখন সড়কে নামছে তখনই ঘটছে ছোট বড় ঘটনা। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ত্রুটিপূর্ণ কোনো বাসকে সড়কে নামতে না দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। একই সঙ্গে বাস নির্মাণ অনুমোদন প্রক্রিয়ায় বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার তাগিদ দিচ্ছেন তারা। ইন্ডিকেটরগুলো ঠিক আছে কিনা এবং পর্যাপ্ত হাইট আছে কিনা দেখা যায়। বাসের ক্ষেত্রে এটা অনেক করে থাকে, বাট স্ট্যান্ডার্ড হচ্ছে গ্রাউন্ড লেভেল থেকে অ্যাটলিস্ট 2.1 মিটার পর্যন্ত হতে পারে। তার ব্রেকটা ঠিক আছে, চাকায় রাবারি করা নাকি চাকা ঠিক আছে, এই বিষয়গুলো ইন্সপেকশন করে কিন্তু যদি গাড়িটা নামানো হয় দেখা যাবে দুর্ঘটনার হারটা অনেক কমে আসবে। ত্রুটিপূর্ণ বাসের দায় নিতে অস্বীকৃতি জানিয়ে বিআরটি এর এই কর্মকর্তা দায়ী করছেন পরিবহন মালিকদের। গাড়ি দেখান কোন গাড়িতে সমস্যা, আপনি গাড়ি দেখেন 100-এর ভিতরে একটা খুঁজে পাবেন না। এখানে ঢাকা 8000 গাড়ির ভিড় থাকে, তার ভিতরে কিছু গাড়ির সমস্যা হতেই পারে, ফিটনেস সার্টিফিকেট একজনের জন্য। এরপরে তো দায়িত্ব মূলত মালিক এবং চালকদের। সরকারি হিসেব মতে সারা দেশের সড়কে চলাচল করছে 38 লাখ অনুমোদিত যানবাহন, যার মধ্যে প্রায় 5 লাখই ফিটনেসবিহীন। কিফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা। শীতলক্ষা সেতু ও ভুলতা ফ্লাইওভার খুলে দেওয়ার ফিরেছে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে চলাচলকারী বিভিন্ন পরিবহনের যাদের মাঝে। এতে মহাসড়কে যানজট কমার পাশাপাশি যাতায়াত সুবিধা বাড়বে বলে মনে করছেন তারা। এখন যানজট মুক্ত হয়ে গেছে, খুব আরামে যাই, এটা আমাদের খুব ভালো লাগতেছে। আগে রূপগঞ্জ যখন আসতাম তখন 4 থেকে 5 ঘন্টা লাগতো আসা যাওয়ায়, এখন এটা হতেও এই ফ্লাইওভার হতে উপকারিতা, এখন শর্টকাট আমরা চলে যাবো। ব্রিজ না হওয়ার আগে অনেক সময় অনেক 7-8 ঘন্টা জামে থাকতে হইতো, এখন সেই জামটা থাকবে না ইনশাল্লাহ। এটা শেখ হাসিনার উন্নয়নের ফসল। জ্যামের কারণে কর্মঘণ্টা নষ্ট হইতো, এখন কমে আসবে। মানুষের দুর্ভোগ, এই দুর্ভোগ থেকে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মুক্তি দিয়েছেন, এই জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাই। রাজধানীর পাইকারি বাজারে টানা তৃতীয় সপ্তাহের দাম কমল চালের। সপ্তাহ ব্যবধানে সব ধরনের চাল কেজিতে 2 টাকা পর্যন্ত কমেছে বলে জানান। তবে নতুন চাল বাজারে এলে সিন্ডিকেটের আশঙ্কা তাদের। এজন্য অসাধু ব্যবসায়ীদের কঠোর নজরদারিতে রাখার পরামর্শ পাইকারদের। আদা, রসুন, পেঁয়াজের দাম কমেছে কেজিতে 10 টাকা পর্যন্ত। আর মশলার বাজার ঊর্ধ্বমুখী থাকলেও নিম্নমুখী বোতলজাত সয়াবিন তেলের দর। মামুন আব্দুল্লাহর রিপোর্ট। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে মিনিকেট 1 থেকে 1.5 টাকা কমছে। গত সপ্তাহে এটা ছিল 51 থেকে 52, এখন 49 থেকে 50 টাকা। দর কমেছে সব ধরনের চালের। গেল 1 মাস ধরেই পাইকারদের এমন বক্তব্য চিরচেনা। চালের মজুদে ঘাটতি না থাকা এবং নতুন চাল ধরার অপেক্ষা, এমন সুখবাণী নিত্যদিনের। তবে আশঙ্কা আছে দাম কমার সুযোগ নিয়ে হতে পারে সিন্ডিকেট। তাই সরকারকে সজাগ দৃষ্টি রাখার পরামর্শ ব্যবসায়ীদের। প্রত্যেক সপ্তাহে 1 টাকা করে বাজার কমতেছে, এই কারণে কাস্টমারও মাল যা লাগে প্রতিদিন তাই নিচ্ছে, বেশি নিচ্ছে না। সিন্ডিকেট না করে কিছু আছে সুবিধাভোগী যারা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা মনে করে লোন নেয়, লোন নিয়ে কম বাজার কম আছে, হাজার হাজার মন ধান স্টক করতেছে, করে সেই ধানটা মনে করেন চড়া দামে বিক্রি করার জন্য। তার উদ্দেশ্যই খারাপ। চালের পাশাপাশি সুখবর আছে আদা, রসুন এবং পেঁয়াজ বাজারেও। কেজিতে 10 টাকা পর্যন্ত কমেছে এসব পণ্যের দর। চায়না রসুন আমরা বেচি 90 টাকা, এই সপ্তাহে বেচতেছি 82-85 টাকা। আদাটা 85-86 টাকা, এই সপ্তাহে বেচতেছি 72-70। দেশি পেঁয়াজ বেচি 24 টাকা 22 টাকা, এই সপ্তাহে আপনার 13 টাকা থেকে শুরু করে 20 টাকা পর্যন্ত মাল আছে। তবে ঝাঁঝ বেড়েছে চালের। কেজিতে 100 টাকা পর্যন্ত বেড়ে মানভেদে বিক্রি হচ্ছে 2000 থেকে 2200 টাকা পর্যন্ত। বস্তা প্রতি 30 থেকে 50 টাকা পর্যন্ত কমে চিনি 2440 আর আটা 1415 টাকায়। চিনির দাম একটু গত সপ্তাহের তুলনায় একটু কম, কেজিতে 98 হচ্ছে। আর আটা মাদের দাম একটু কম গত সপ্তাহের তুলনায়। মশলার দামটা একটু সামান্য বেড়েছে, যেমন গত সপ্তাহের তুলনায় এলাচের দামটা একটু বেশি বাড়ছে। নতুন 2টি কোম্পানির সয়াবিন তেল বাজারে আসায় 5 লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে 430 থেকে 475 টাকা পর্যন্ত। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। 2000 কোটি টাকার প্রকল্পের 1% কাজও এখনো শেষ হয়নি।
শুধু সাগরের তীর ঘেঁষে নির্মাণ হয়েছে রাস্তা। দর্শনার্থী বসার জন্য বানানো হয়েছে কিছু আসন, আর তাতেই প্রতিদিন লাখো দর্শনার্থী ভিড় করছেন পতেঙ্গা সমুদ্র সৈকতে। আগামী 2 বছরের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ হলে পতেঙ্গা দেশের অন্যতম বিনোদন কেন্দ্র হয়ে উঠবে বলে আশা সিডিএ চেয়ারম্যানের। সাখাওয়াত টিপুর ক্যামেরায় আরো জানাচ্ছেন কমল দে। পতেঙ্গা সমুদ্র সৈকতের মাত্র 3 বর্গ কিলোমিটারের মধ্যে বাস্তবায়ন হচ্ছে সরকারের 3টি মেগা প্রকল্প। এর মধ্যে রয়েছে প্রায় 9,000 কোটি টাকার কর্ণফুলী নদীর তলদেশের টানেল, 2,500 কোটি টাকার আউটার রিং রোড এবং 3,500 কোটি টাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের ল্যান্ডিং পয়েন্ট। সেই সাথে শাহ আমানত বিমানবন্দর রয়েছে। আর সবকিছুকে পাশ কাটিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকত হয়ে উঠছে সকল আকর্ষণের কেন্দ্রবিন্দু। মূলত বাস্তবায়ন রিং রোডের জন্য নতুন করে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় একটি রাস্তা নির্মাণের পাশাপাশি দর্শনার্থীদের সুবিধার্থে গড়ে তোলা হয়েছে বেশ কটি স্থাপনা। আর এসব দেখার জন্য লাখো দর্শনার্থী ভিড় জমছে এখানে। আগের থেকে এখানে অনেক চেঞ্জ হয়েছে, সরকার আসলে অনেক কিছু উন্নতি করতেছে দেখার মতো। যেহেতু সমুদ্রের পাড়ে ভিন্ন রকমের সবার মন কেড়ে নেবে, আশা করি আমার খুবই ভালো লাগে। প্রতিদিন দুপুর থেকে রাত 8টা পর্যন্ত পতেঙ্গা সৈকতে দর্শনার্থীরা ভিড় করেন। সূর্যাস্ত দেখার সুযোগ যেমন রয়েছে, তেমনি স্পিড বোটে চলে যাওয়া যায় সাগরের অনেক গভীরে। তবে এখন পর্যন্ত পর্যটন কোনো কাঠামো গড়ে না ওঠায় ভোগান্তিতে পড়তে হয় দর্শনার্থীদের। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে একটু সচেতন হওয়া উচিত এবং সিকিউরিটির ব্যাপারটাও একটু দেখা উচিত। শৃঙ্খলা আনতে হবে সবকিছুর মধ্যে। দোকানপাটগুলো একসাথে নিবে, মানুষ হাঁটাহাঁটি একদিকে করবে। ভিড় সামলানোর পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে সৈকতের প্রবেশ মুখে বসানো হচ্ছে পুলিশকে। শীঘ্রই আমরা এখানে একটা পুলিশ বক্স করব, যাতে কোনো দর্শনার্থী কোনো রকম যদি পড়ে সমস্যায় পড়ে যাতে আমাদের তাৎক্ষণিক সহযোগিতা নিতে পারে। এখানে চাইল্ড জোনের পাশাপাশি থাকবে টুরিস্ট ট্রেন, ক্যাবল কার এবং ক্রুজ। বিশ্বমানের যত রকম বিনোদনের জন্য সুযোগ দিতে হয় এই সাগর পারে সমস্ত সুযোগ সুবিধা আমরা চিহ্নিত করেছি, আমরা ডিজাইন করেছি। এই প্রকল্পের নেভাল থেকে চরপাড়া পর্যন্ত হাঁটার জন্য 6 কিলোমিটার রাস্তা তৈরি করা হবে। বন্দরনগরী চট্টগ্রাম বিনোদন কেন্দ্র রয়েছে হাতে গোনা কয়েকটি। এর মাঝে অন্যতম হলো পতেঙ্গা সমুদ্র সৈকত। সংস্কার কাজ শেষ না হলো এখনো লাখো পর্যটকের ভিড় জমে এখানে। শুক্র কিংবা বন্ধ দিন নয়, যে কোনো দিনেই এখানে পর্যটকদের ঠাঁই হয় না। পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে কমল, সময় সংবাদ। এবার প্রবাসের কিছু খবর। সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় যুব দলের নবনির্বাচিত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি হোটেলে নতুন কমিটি ঘোষণা উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব। পরে আব্দুল মান্নানকে আহ্বায়ক এবং বাহার উদ্দিন বাদলকে যুগ্ম আহ্বায়ক করে 51 সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়। দেখছেন প্রবাসের সময়, প্রবাসের সময়। বিয়ে মানবী সহ পরিবারের মধুর বন্ধন। সম্পর্কের তিক্ততায় সেই বন্ধনেও ধরে চির। আইনগতভাবে ঘটে বিবাহ বিচ্ছেদ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য বলছে 2012 থেকে 17 সাল পর্যন্ত দেশে তালাকের প্রবণতা বেড়েছে 34%। শুধু রাজধানীতেই প্রায় প্রতি ঘন্টায় একটি করে তালাকের আবেদন জমা পড়ছে। বিবাহ বিচ্ছেদ নিয়ে সাতলা শারমিনের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন শামসুল হক প্রিন্স। আমাদের প্রত্যেকেরই একটা প্রফেশন আছে, ক্যারিয়ার আছে, সমাজের সাথে তাল মিলিয়ে চলার একটা ব্যাপার থাকে। সবকিছু করতে গিয়ে না আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা নিজের থেকে নিজে অনেক দূরে সরে যাচ্ছি, নিজেকে নিজে অনেক সময় বুঝতে পারছি না। সংসারটা ছেড়ে যদি চলে আসে আমি কোথায় যাব? বাবা মার কাছে যেতে পারবো না, আমার নিজের একা থাকার কোনো জায়গা নেই। সে নিজের ডিসিশনটা নিতে পারতো না, কিন্তু এখন সেটা নিতে পারছে। সচ্ছলতার পেছনে ছোটা অনেক পরিবারে অর্থ এখন রূপ নিয়েছে দেয়ালের। পরিসংখ্যানও জানান দিচ্ছে গত 7 বছরে রাজধানীতে প্রতি বছরই বেড়েছে তালাক আবেদন সংখ্যা। 2012 সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে তালাকের আবেদন ছিল 2884টি। 6 বছর পরে তা হয়েছে দ্বিগুণ, 5046টি। দক্ষিণ সিটি কর্পোরেশনে এই হার কম হলেও প্রতি বছরই আনুপাতিক হারে বেড়েছে সংখ্যা।
এই প্রতিষ্ঠানে 12 সালে তালাকের আবেদন লিপিবদ্ধ হয়েছে 4518টি। 17 সালে তা দাঁড়িয়েছে 5245টিতে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিসংখ্যান পাওয়া না গেলেও 2018 সালে উত্তর সিটিতে তালাকের আবেদন পড়েছে 5775টি। এর মধ্যে আবেদনকারী পুরুষ 1724 জন, আবেদনকারী নারী প্রায় 3 গুণ 4051 জন। 5500-এর বেশি তালাকের আবেদনের প্রায় 4000 কার্যকর হয়েছে, চলমান রয়েছে 1500-এর বেশি। যে ছেলেরা একটা মেয়ের সাথে সংসার করতে চায় না বা সে চায় যে সে চলে যাক, সেক্ষেত্রে ছেলেরা আরো নির্যাতন বাড়িয়ে দেয়। 3 বছর পর আমি বাধ্য হয়েছি ডিভোর্সটা দিতে। পারিবারিক আদালতে মামলা করতে আসা নরনারীর পারস্পরিক অভিযোগেও এসেছে নতুনত্ব। আন্ডারস্ট্যান্ডিং এর যে বিষয়টা থাকা উচিত একটা বিয়ের ক্ষেত্রে, সেই জিনিসগুলো খুব ভঙ্গুর হয়ে গেছে। উভয় পক্ষেরই একটা প্রবলেম থাকে। কেউ বলে আমাকে সময় দিচ্ছে না, ফেসবুকের কারণে সারা রাত তারা কাটায়, ছেলে মেয়ের মধ্যে মাদকটা চলে গেছে। ধুঁকতে থাকা এত বিশাল সংখ্যক মানবীর জন্য দেশে এখনো পর্যাপ্ত নয় মানসিক সহায়তা কেন্দ্র। একটা ডিভোর্স মানে তো মানুষের মৃত্যু, তাকে আবার যাতে নতুন ভাবে বাঁচতে হইতে পারে, ওই সময় হতাশাটা এতভাবেই গ্রাস করে যে তখন আর কাউন্সিলিং এর বিষয়টা আসলে আর মাথায় আসে না। প্রয়োজনে সামাজিক বাধা অতিক্রম করে বিশেষজ্ঞদের দ্বারস্থ হবার পরামর্শ মনোবিদদের। যে বোঝার ক্ষমতা রাখে না তাকে কিন্তু ইনফরমেশন দিতে হবে, তখনই কাউন্সিলিং এর বিষয়। অথবা সে বুঝে কিন্তু মেনটেন করতে পারে না তার কোনো অ্যাবনর্মালিটির কারণে, তখনই কিন্তু সেটা ট্রিটমেন্টের বিষয়। মায়া, মমতা আর সব ধরনের আশ্রয়ের আরেক নাম বাঙালি পরিবার। একটি পরিবারই পারে মানবীর যে মানবিক সম্পর্ক তার পূর্ণ বিকাশ ঘটাতে। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নিউজিল্যান্ডের ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। নিরাপদে ফিরতে পেরে নিজেদের সৌভাগ্যবান বললেন ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ক্রাইস্টচার্চ হামলায় নিহত আরও 2 বাংলাদেশির পরিচয় শনাক্ত, এ নিয়ে খোঁজ মিলল 4 জনের। গ্রামের বাড়িতে শোক। সামরিক সরকাররা সব সময় ছাত্রদের ব্যবহার করেছে, গণভবনে ডাকসু নেতাদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী। কোটা আন্দোলনে ভিসির বাসভবনে আগুন দেওয়ার সমালোচনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99তম জন্মবার্ষিকী আজ, প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা। শুরু হলো জন্ম শতবার্ষিকীর ক্ষণগণনা। এবং নরসিংদীতে বাস যাত্রী মা মেয়েকে ধর্ষণের ঘটনায় 2 অভিযুক্ত গ্রেফতার। চট্টগ্রামে উত্ত্যক্তের শিকার তরুণীর সাহসিকতায় ধরা পড়ল 1 বখাটে। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে আর সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়াও এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন *BM লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।